দ্য ডিবেটার এই উন্মুক্ত আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা যুক্তি, মতাদর্শ এবং ঘটনাপ্রবাহের এমন একটি গভীর বিশ্লেষণে যাচ্ছি যা হয়তো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি গত ৩ এপ্রিল ২০২৬ তারিখের ঘটনাটি নিয়ে। মানে ইরানের ইস্পাহান প্রদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঠিক, আর তার পরপরই মার্কিন সামরিক বাহিনীর সেই বিশাল অভিযান। আমি এই বিতর্কে আজ যুক্তি দেব যে পেন্টাগনের দাবি অনুযায়ী এটি মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম দুঃসাহসী এবং নিখুঁত একটি কম্ব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ বা CSAR মিশন ছিল। এর একমাত্র উদ্দেশ্য ছিল আটকে পড়া পাইলটদের বাঁচানো। আচ্ছা, আর আমার অবস্থানটা এখানে সম্পূর্ণ ভিন্ন। আমি যুক্তি দেব যে ইরানের দাবি অনুযায়ী এটি মূলত ৪০০ থেকে ৪৫০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির একটি বিশাল সামরিক প্রচেষ্টা ছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। দেখুন, আপনার এই চুরির তত্ত্বে ঢোকার আগে আমাদের মার্কিন সামরিক বাহিনীর কোর ডক্ট্রিনটা বুঝতে হবে। লিভ নো ম্যান বিহাইন্ড, মানে কাউকে পেছনে ফেলে আসা হবে না। এটা কিন্তু কোনো সিনেম্যাটিক ডায়লগ নয়। সেটা আমি জানি। যখন শত্রুর আকাশসীমায় একটি F-15E বিমান ভূপাতিত হয়, তখন এর ভেতরে থাকা অত্যন্ত প্রশিক্ষিত পাইলট এবং ওয়েপন সিস্টেমস অফিসারকে বাঁচানোটা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। পেন্টাগন কিন্তু স্পষ্ট জানিয়েছে যে এই অভিযানে পাইলট এবং ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিন্তু দাঁড়ান, সবচেয়ে বড় কথা হলো এই পুরো অপারেশনে কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি। মানে একটি যুদ্ধবিমান যখন শত্রুভূমির এত গভীরে বিধ্বস্ত হয়, তখন তাদের উদ্ধারের জন্য এরকম বড় পরিসরের একটি মিশন সামরিক দিক থেকে সম্পূর্ণ যৌক্তিক। আপনি সামরিক ডক্ট্রিনের কথা বলছেন, ঠিক আছে, কিন্তু লজিস্টিক্সের বাস্তবতাকে আপনি সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন। শ্রোতারা হয়তো ভাবছেন, একটি F-15E বিমানের মাত্র ২ জন মানুষকে বাঁচাতে এত বড় বহর কেন পাঠানো হবে? এত বড় বহর বলতে স্পেশাল ফোর্স তো লাগবেই। স্পেশাল ফোর্স নয়, ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারির তথ্য অনুযায়ী ওই পরিত্যক্ত বিমানবন্দরে একাধিক MC-130 ট্রান্সপোর্ট বিমান এবং ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এর সাথে ছিল সিল টিম 6-এর মতো হেভি অ্যাসল্ট ফোর্স। তো একটি CSAR মিশনে হেভি ফায়ার পাওয়ার থাকাটা কি অস্বাভাবিক? তা অস্বাভাবিক এই কারণে যে একটি সাধারণ উদ্ধার অভিযানে আপনার প্যারারেস্কিউ জাম্পার দরকার, যারা দ্রুত পাইলটকে তুলে আনবে। কিন্তু ইস্পাহান তো কোনো সাধারণ জায়গা নয়, এটি ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটির কেন্দ্রস্থল। হ্যাঁ, কিন্তু একটু শুনুন, ৪০০ থেকে ৪৫০ কেজি ইউরেনিয়ামের ওজন এবং ধরনটা একটু কল্পনা করুন। ৬০% বিশুদ্ধতার ইউরেনিয়াম মানে হল এটি ওয়েপন্স গ্রেড হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে। আপনি সাধারণ ব্যাগে করে এ রেডিও অ্যাক্টিভ উপাদান আনতে পারবেন না, তাই না? তা তো বটেই। এর জন্য আপনার প্রয়োজন ভারী লেড লাইন্ড কাস্ক বা রেডিয়েশন শিল্ডিং, যা কার্গোর ওজন কয়েক টনে নিয়ে যায়। এই ভারী সরঞ্জাম লোড করার জন্যই আপনার MC-130 এর মতো বিশাল কার্গো বিমান দরকার, শুধু ২ জন পাইলটের জন্য নয়। আচ্ছা, আপনার এই যুক্তিটি শুনতে বেশ আকর্ষণীয়, কিন্তু কৌশলগত দিক থেকে এর ভেতরে অনেক বড় ফাঁক রয়েছে। মানে আপনি বলছেন যে ইউরেনিয়াম এক্সট্রাকশনের জন্যই MC-130 পাঠানো হয়েছিল? একদম। কিন্তু একটি নন পারমিসিভ এনভায়রনমেন্টে, মানে যেখানে শত্রুর শক্তিশালী এয়ার ডিফেন্স রয়েছে, সেখানে একটি উদ্ধার মিশন কিভাবে কাজ করে তার মেকানিজম আমাদের বুঝতে হবে। ইস্পাহানে আকাশসীমায় আপনি কেবল 2টো ব্ল্যাক হক পাঠিয়ে পাইলটদের তুলে আনতে পারবেন না। কেন পারবেন না? কারণ হেলিকপ্টারগুলো রেঞ্জ বাড়ানোর জন্য মাঝপথে রিফুয়েলিং দরকার। আর ঠিক সেই কাজটিই করে MC-130 কম্ব্যাট চ্যালেঞ্জ বিমানগুলো। পাইলটদের গ্রাউন্ড ফোর্সের হাত থেকে বাঁচাতে আপনার সিল টিম 6 লাগবে, আর রাডার জ্যাম করার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট লাগবে। তো আপনি এটাকে একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ বলছেন? হ্যাঁ, অবশ্যই। এই পুরো সাপোর্ট সিস্টেমটি একটি চেইন রিয়াকশনের মতো কাজ করে। এটি কোনো পরমাণু চুরির লজিস্টিক্স নয়। এটি 2 জন মানুষকে একটি দুর্ভেদ্য দুর্গ থেকে বের করে আনার জন্য প্রয়োজনীয় একটি স্ট্যান্ডার্ড সামরিক প্যাকেজ। স্ট্যান্ডার্ড সামরিক প্যাকেজ? ইস্পাহানের মতো জায়গায় একটি অতি গোপন মিশন চলাকালীন একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটাকে আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ বলছেন? ইন্টেলিজেন্স কমিউনিটিতে প্লজিবল ডিনায়াবিলিটি বা বিশ্বাসযোগ্য অস্বীকার করার একটা ধারণা রয়েছে। মানে আপনি বলতে চাইছেন বিমানটা ইচ্ছে করে ফেলা হয়েছে? একটু ভিন্নভাবে চিন্তা করুন। যদি মার্কিন বাহিনীর মূল লক্ষ্য ইউরেনিয়াম চুরি হয়ে থাকে, তবে তাদের এমন একটি স্মোক স্ক্রিন
বা ধোঁয়াশা দরকার ছিল যা ইরানের পুরো সামরিক মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে। এটা একটি F-15E স্ট্রাইক ঈগল হয়তো ইচ্ছাকৃতভাবেই সেখানে ভূপাতিত করা হয়েছে। যখন বিমানটি বিধ্বস্ত হল তখন সেটা একটি নিখুঁত কভার স্টোরি তৈরি করল। মানে আমরা তো চুরি করতে আসিনি, আমরা আমাদের পাইলটকে উদ্ধার করতে এসেছি। আপনার এই স্মোক স্ক্রিন তত্ত্বটি হলিউডের থ্রিলারের জন্য হয়তো মানানসই, কিন্তু বাস্তবের যুদ্ধক্ষেত্রে এটি একটি আত্মঘাতী কৌশল। আত্মঘাতী কেন হবে? এটাই তো মোক্ষম চাল। একদমই নয়। একটি F-15E বিমান বিধ্বস্ত হওয়া মানেই হল পুরো ইস্পাহান প্রদেশের রাডার, অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি এবং ইরানের রেভলিউশনারি গার্ডসকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে আসা। আপনি কি সত্যি মনে করেন কোনো সামরিক পরিকল্পনাকারী একটি অত্যন্ত সংবেদনশীল পরমাণু চুরির ঠিক আগ মুহূর্তে শত্রুকে এভাবে জাগিয়ে তুলবে? কিন্তু বিমান ধ্বংস এবং ক্ষয়ক্ষতির যে বহর আমরা দেখলাম সেটা তো আড়াল করার মতো নয়। দেখুন, বিমান ধ্বংসের বিষয়টিকে আপনি বিপর্যয়ের প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন ঠিকই, কিন্তু আধুনিক সামরিক প্রযুক্তিতে তার একটি অত্যন্ত যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা? পেন্টাগন স্পষ্টভাবেই বলেছে যে MC-130 বিমানগুলো তারা নিজেরাই ধ্বংস করেছে। একে সামরিক ভাষায় বলা হয় স্কুটেলিং বা জিরো আইজ প্রোটোকল। জিরোইজ প্রোটোকলের দোহাই দিয়ে আপনি 4টি আকাশযানের একসাথে ধ্বংস হওয়াকে জাস্টিফাই করতে পারেন না। কেন পারব না? হার্ডওয়্যার শত্রুর হাতে পড়ার চেয়ে ধ্বংস করাটাই তো নিয়ম। হ্যাঁ, জিরোইজ হল যখন একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারে না, তখন এর ভেতরের ক্রিপ্টোগ্রাফিক গিয়ার এবং অ্যাভিওনিক্স মুছে ফেলা হয়। আমি মানছি যে এটি একটি বাস্তব প্রোটোকল, কিন্তু ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ইমেজগুলো তো অন্য কথা বলছে। স্যাটেলাইট ইমেজগুলো যে ওই রাতেরই, তার তো কোনো স্বাধীন যাচাই নেই। তর্কের খাতিরে ধরে নিলাম ইমেজগুলো সত্যি। একটি পরিত্যক্ত বিমানবন্দরে একই সাথে 2টি MC-130 এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। একটি মিশনে একসাথে 4টি আকাশযান গ্রাউন্ডেড হওয়া কোনোভাবেই নিয়ন্ত্রিত প্রোটোকল হতে পারে না। আচ্ছা, এটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে সেখানে বড় ধরনের কোনো ফায়ার ফাইট হয়েছে। ভারী কন্টেনারগুলো লোড করার সময় হয়তো ইরানি বাহিনীর সাথে সংঘর্ষ বেঁধেছিল, অথবা তাড়াহুড়ো করে উড্ডয়নের সময় কপ্টার এবং কার্গো বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটি নিছক কোনো প্রোটোকল নয়, চরম লজিস্টিক ফেইলিয়ার। ইরানি সংবাদ মাধ্যমের তথ্যের ওপর পুরোপুরি নির্ভর করাটা কিন্তু চরম বোকামি হবে। আধুনিক যুগে ইনফরমেশন ওয়ারফেয়ার যে কোনো প্রথাগত যুদ্ধের চেয়ে বেশি শক্তিশালী। ইরান যে ধ্বংসাবশেষ দেখাচ্ছে তার সবগুলোই মার্কিন বাহিনীর কিনা তা কে নিশ্চিত করল? কিন্তু ধ্বংসাবশেষ তো আছে, এবং তর্কের খাতিরে যদি ধরেও নিই যে সেখানে 4টি আকাশযান ধ্বংস হয়েছে, তবুও স্কুটলিং প্রোটোকলের মেকানিজমটি আপনাকে বুঝতে হবে। যখন একটি হেলিকপ্টার ড্যামেজড হয় এবং তার ক্রুদের একটি MC-13-এ ট্রান্সফার করা হয়, তখন সেই হেলিকপ্টারটিকে থার্মাইট গ্রেনেড দিয়ে পুড়িয়ে ফেলা হয়। আর MC-130গুলো? যদি সেই MC-130ও হাইড্রোলিক ফেলিয়ার হয় বা ওভারলোড হয়ে যায়, তবে সেটাকেও ধ্বংস করতে হয়। সামরিক দৃষ্টিকোণ থেকে একটি হার্ডওয়্যার শত্রুর হাতে অক্ষত অবস্থায় পড়ার চেয়ে তার ভস্মীভূত ধ্বংসাবশেষ ফেলে আসা অনেক বেশি নিরাপদ। মিশন সফল কিনা তা হার্ডওয়্যারের ক্ষতি দিয়ে মাপা হয় না। তাহলে কি দিয়ে মাপা হয়? মাপা হয় এর মূল উদ্দেশ্য দিয়ে। পাইলটরা নিরাপদে ফিরেছেন কিনা? হ্যাঁ, ফিরেছেন। আপনি উদ্দেশ্য অর্জনের কথা বলছেন, আর ঠিক এই জায়গাটিতেই ইতিহাসের পুনরাবৃত্তি আমাদের সামনে এসে দাঁড়ায়। হার্ডওয়্যার ধ্বংস এবং পরিত্যক্ত মরুভূমির এই দৃশ্য অবিকল 1980 সালের সেই ব্যর্থ অপারেশন ঈগল ক্লর কথা মনে করিয়ে দেয়। ও, আপনি তাবাস 2 এর তত্ত্ব টানছেন। হ্যাঁ, ইরান ইতিমধ্যেই ইস্পাহানের এই ঘটনাকে তাবাস 2 হিসেবে আখ্যায়িত করেছে। 1980 সালেও তেহরানের মার্কিন দূতাবাস থেকে জিম্মিদের উদ্ধারের জন্য মরুভূমির ভেতরে ডেজার্ট 1 নামক একটি গোপন ঘাঁটিতে হেলিকপ্টার এবং কার্গো বিমানগুলো একত্রিত হয়েছিল। কিন্তু প্রেক্ষাপট তো ভিন্ন ছিল। প্রেক্ষাপট ভিন্ন হলেও প্যাটার্ন এক। সেখানেও ধূলিঝড় এবং যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার ও কার্গো বিমানের মধ্যে সংঘর্ষ হয়, আগুন ধরে যায় এবং মিশনটি চরমভাবে ব্যর্থ হয়। ইস্পাহানের এই পরিত্যক্ত বিমানবন্দরেও আমরা হুবহু একই প্যাটার্ন দেখতে পাচ্ছি। তাই কি? হ্যাঁ, ভারী পরিবহন বিমান, রাতের আধারে স্পেশাল ফোর্সের অপারেশন, গ্রাউন্ড রিফুয়েলিং এবং শেষে জ্বলন্ত ধ্বংসাবশেষ। এই ঐতিহাসিক মিল কি শুধুই কাকতালীয়? 1980 সালের মিশনটি যেমন জিম্মি উদ্ধারের নামে একটি বিশাল বিপর্যয় ছিল, ইস্পাহানের ঘটনাটিও ইউরেনিয়াম চুরির একটি বড় ধরনের ব্যর্থ মিশন।
দেখুন, আপনার এই তাবাস-2 তত্ত্বের ঐতিহাসিক তুলনাটি শুনতে বেশ ড্রামাটিক, কিন্তু এর একেবারে মূলে একটি বিশাল বৈপরীত্য রয়েছে। কিরকম? 1980 সালের অপারেশন ঈগল ক্ল কেন ব্যর্থ হয়েছিল? কারণ তারা তাদের জিম্মিদের উদ্ধার করতে পারেনি এবং 8 জন মার্কিন সেনার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেটা সত্যি। কিন্তু বর্তমান ইস্পাহান অভিযানের দিকে তাকান। আপনি যাকে তাবাস-2 বলছেন, সেখানে পেন্টাগনের হিসাব অনুযায়ী একজন সেনারও প্রাণহানি হয়নি। পাইলট এবং ওয়েপন সিস্টেমস অফিসার দুজনেই অক্ষত অবস্থায় দেশে ফিরেছেন। কিন্তু বিমানগুলো তো ধ্বংস হয়েছে। আপনি হার্ডওয়্যারের ধ্বংসস্তূপ দেখে একে অপারেশন ঈগল ক্লর সাথে মেলাচ্ছেন, কিন্তু ফিজিক্স এবং রিয়ালিটি বলছে অন্য কথা। একটি $100 মিলিয়ন MC-130 বিমান ধ্বংস হওয়াটা পেন্টাগনের জন্য কোনো বিষয়ই নয়। এটি তারা পুনরায় তৈরি করতে পারবে। আচ্ছা। কিন্তু একজন স্ট্রাইক ঈগল পাইলট, যার পেছনে বছরের পর বছর $1 মিলিয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তার জীবনের মূল্য ওই ধাতব কাঠামোর চেয়ে অনেক বেশি। বাহন ধ্বংস হলেও মানুষগুলো তো খিরেছে। একে কোনোভাবেই ব্যর্থ মিশন বলা চলে না। প্রাণহানি না হওয়াটা নিঃসন্দেহে একটি বড় পার্থক্য। আমি সেটা মানছি, কিন্তু মূল উদ্দেশ্য আসলে কি ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু এতে পাওয়া যায় না। উদ্দেশ্য তো স্পষ্ট, পাইলট উদ্ধার। যদি উদ্দেশ্য শুধুমাত্র 2 জন পাইলটকে উদ্ধার করা হয়, তবে আপনার যুক্তিমতে এটি সফল। কিন্তু আপনি কি সত্যি মনে করেন ইস্পাহানের মতো জায়গায়, যেখানে ইরানের সেন্ট্রিফিউজগুলো দিনরাত ঘুরছে, সেখানে সিল টিম 6-এর মতো একটি এলিট ফোর্স কেবল রেস্কিউ অপারেশনের ব্যাকআপ হিসাবে বসেছিল? তো তারা আর কি করবে সেখানে? সিল টিম 6 সাধারণত হাই ভ্যালু টার্গেট অ্যাসাসিনেশন বা স্ট্র্যাটেজিক রিকভারির কাজ করে। যদি তাদের লক্ষ্য হয়ে থাকে ওই 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা, আর সেটা যদি তারা লোড করতে না পারে থাকে। মানে আপনি বলছেন তারা শূন্য হাতে ফিরেছে? হ্যাঁ, উল্টো নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে 4টি অত্যাধুনিক আকাশযান ধ্বংস করে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে তাদের। এটা একটি বিশাল সামরিক এবং কৌশলগত ব্যর্থতা। পাইলটরা বেঁচে ফিরেছেন মানেই মিশন সফল নয়। এর মানে হলো তারা কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে পালাতে পেরেছেন। এটা তো আপনার অনুমান। অনুমান হলেও পারিপার্শ্বিক প্রমাণ বলছে এটি একটি সফল রেস্কিউ হতে পারে, কিন্তু এটি মূলত একটি ব্যর্থ এবং উন্মোচিত হয়ে যাওয়া ব্ল্যাক অপস। আপনি প্রতিনিয়ত ইউরেনিয়াম চুরির বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, কিন্তু এর পক্ষে কোনো নিরেট প্রমাণ নেই। আছে শুধু ইরানের রাষ্ট্রীয় বয়ান। আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার অবস্থানটি আরেকবার পরিষ্কার করতে চাই। অবশ্যই। যুদ্ধক্ষেত্রে কোনো কিছুই নিখুঁত গাণিতিক সমীকরণের মতো কাজ করে না। হ্যাঁ, সেখানে বিশৃঙ্খলা ছিল, হার্ডওয়্যারের ক্ষতি হয়েছে, গোপনীয়তা রক্ষার স্বার্থে নিজেদের বিমান নিজেদেরই পুড়িয়ে ফেলতে হয়েছে। কিন্তু এই সমস্ত ধ্বংসযজ্ঞের মাঝেও একটি পরিষ্কার বিষয় দাঁড়িয়ে আছে। কি সেটা? মার্কিন সামরিক বাহিনী তাদের লিভ নো ম্যান বিহাইন্ড প্রতিশ্রুতিটি রেখেছে। তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জটিল একটি পরিবেশ থেকে তাদের পাইলটদের শত্রুর ডেরা থেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সামরিক দৃষ্টিকোণ থেকে প্রমাণের ভিত্তিতে এটি একটি মাস্টার ক্লাস CSAR মিশন। আচ্ছা, আর আমি বলবো এই পুরো ঘটনাটি একটি মাস্টার ক্লাস কভার আপ। ঘটনাটির পারিপার্শ্বিক অবস্থা এবং লজিস্টিক ইনভলভমেন্ট কোনো সাধারণ রেস্কিউ আখ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আপনি এখনও লজিস্টিক্সের দিকটাতেই জোর দিচ্ছেন। কারণ সেটাই প্রমাণ দেয় ইস্পাহানের কৌশলগত গুরুত্ব, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল হ্যান্ডেল করার মতো ভারী কার্গো বিমানের উপস্থিতি এবং বিপুল পরিমাণ সমরাস্ত্রের ধ্বংসস্তূপ, সবকিছু একটি বড় ছবির দিকে ইঙ্গিত করে। হয়তো আমরা কখনোই জানব না ঠিক কতটুকু ইউরেনিয়াম তারা নিতে পেরেছিল বা আদৌ পেরেছিল কিনা, কিন্তু এই মিশনটি একটি উদ্ধার অভিযানের চেয়ে অনেক বেশি উচ্চাভিলাষী ছিল, যা শেষ পর্যন্ত একটি মারাত্মক বিপর্যয় রূপ নিয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের এই সম্পূর্ণ বিপরীতমুখী বিবৃতি প্রমাণ করে যে আন্তর্জাতিক রাজনীতিতে সত্য সবসময়ই কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকে। ইস্পাহানের রাতের অন্ধকারে আসলে কি ঘটেছিল? এটি কি একটি মহৎ উদ্ধার ছিল নাকি একটি ব্যর্থ চুরি? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আসলে এত সহজে পাওয়ার নয়। একদমই। শ্রোতাদেরকেই এই দুই পক্ষের যুক্তির আলোকে তথ্যের গভীরে গিয়ে নিজেদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই ঘটনার গভীরে আরও অনেক কিছু ভাবার অবকাশ রয়েছে। ভাবতে থাকুন, প্রশ্ন করতে থাকুন। দ্য ডিবেটের আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।